আমরা লাস্ট ক্লাসে স্যাপ 1 দেখে শেষ করেছিলাম। সো এই উইক থেকে বা আজকে থেকে আমরা হচ্ছে স্যাপ 2 দেখব। সো প্রথম কথা হচ্ছে সবার প্রথমে যে জিনিসটা আমি একটু জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, আপনারা কি বলতে পারেন যে স্যাপ 1 এ কোন জিনিসটা আমরা করতে পারছিলাম না? ধরেন আমরা স্যাপ 1 এ লোড, সাব, অ্যাড, হল্ট এবং আউট এই 5টা ইনস্ট্রাকশন পারফর্ম করতে পারছিলাম না। কিন্তু আরো কিছু ইনস্ট্রাকশন আছে, সরি 5টা ইনস্ট্রাকশন পারফর্ম করতে পারছিলাম, বাট কিছু আরো ইনস্ট্রাকশন আছে আমাদের। ধরেন আপনি নর্মাল একটা সি প্রোগ্রামের কথা চিন্তা করেন, সি প্রোগ্রাম যখন লিখেন তখন কি কি জিনিস আসতে পারে যেটা আসলে আপনি স্যাপ 1 দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারছেন না? বলতে পারবেন কেউ? কেউ নাই বলার মতো? এটা বলতে পারলে বোনাস পাবেন। আবারও প্রশ্নটা জিজ্ঞাসা করি যে আমরা স্যাপ 1 এ লোড করতে পারতাম, যোগ বিয়োগ করতে পারতাম, আউটপুট দেখতে পারতাম এবং হল্ট করতে পারতাম। আর কি কি জিনিস থাকতে পারে যেটা আমরা নর্মাল যখন সি প্রোগ্রাম করি খুব ফ্রিকোয়েন্টলি সেটা ইউজ হয়, খুবই বেশি পরিমাণে ইউজ হয়, বাট সেটা আমরা স্যাপ 1 দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারছি না? মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। মাল্টিপ্লিকেশন ডিভিশনও কিন্তু আপনি চাইলে কি করতে পারবেন, যোগ বিয়োগ দিয়ে করে ফেলতে পারবেন। মাল্টিপ্লিকেশনের বেলায় আপনি যোগ করবেন, ডিভিশনের বেলায় কি করবেন, বিয়োগ করবেন। আর কি হতে পারে? মড করা। মডও কিন্তু পারবেন যোগ বিয়োগ করে। ম্যাম অনেক ইনস্ট্রাকশন স্টোর করতে পারেন। ইনস্ট্রাকশন স্টোর করা, আমরা তো ইনস্ট্রাকশন মেমোরিতে স্টোর করতে পারি, র‍্যামের ভিতরে আমরা যে দেখেছি স্যাপ 1 এ। বিটওয়াইজ অপারেশন। আগের জন কি বলছেন বুঝিনি, আরেকবার। প্রিন্টএফ স্ক্যানএফ এগুলা নাকি ম্যাম? প্রিন্টএফ স্ক্যানএফ না, আমরা তো আউটপুট দেখতেই পারি, হয়তো প্রিন্ট করছি না ঠিক আছে, বাট আপনি যদি ইনস্ট্রাকশনটা প্রিন্টএফ আপনি যদি মেমোরি অ্যাড্রেসে লিখে রাখেন তাহলে তো ওইটা দেখাতে পারবে সে। ম্যাম লুপ করা। লুপ করা। আর কেউ কিছু বলবেন? আচ্ছা লুপ করা আচ্ছা ঠিক আছে, লুপিং কন্ডিশন ঠিক আছে, ভেরি গুড। আরো দুইটা জিনিস আছে, বলতে পারবেন কেউ? কন্ডিশনস। হ্যাঁ কন্ডিশনস, ইফ এলস কন্ডিশন দুইটা হলো, আর আরেকটা আছে জাম্প। হ্যাঁ জাম্পই আসলে লুপের মধ্যে ফেলতে পারেন আপনি চাইলে, বা কন্ডিশনের মধ্যে ফেলতে পারেন। এছাড়া আরেকটা আছে। আর কেউ? দুইজন বলছেন, দুইজন বোনাস পাবেন, আরেকজন যদি আরেকটা বলতে পারেন সেও বোনাস পেয়ে যাবেন। ম্যাম ফাংশনস, কাস্টম ফাংশন গুলো। ফাংশন বলতে কি বোঝায়? আচ্ছা ফাংশন ঠিক আছে, ফাংশনের মতনই আরেকটা জিনিস আছে, মানে ফাংশন ইউজ করে সেটা করতে হয়। ফাংশন কিন্তু এক ধরনের জাম্প, কারণ আপনি ফাংশনে চলে যাওয়া মানে কি, যেখানে আছেন সেখান থেকে লাফ দিয়ে ফাংশনে চলে যাওয়া, বাট ফাংশন ইউজ করে সেটা করতে হয়। আরেকটা জিনিস আছে। আর মাথায় আসতেছে না কারো কিছু? আচ্ছা আমি ফাংশন ইউজ করে তো বেসিক্যালি আমরা সেম কাজটা বারবার মানে যাতে না করতে হয় সেজন্য রিপিট করার জন্যই করি, তাছাড়া আর কি করি ফাংশন? রিকারশন করেন না? ওহ ইয়েস ম্যাম ঠিক আছে। হ্যাঁ সো রিকারশনের জন্য আমাদের কি, আমরা স্যাপ 1 এ রিকারশন, কন্ডিশন, তারপর হচ্ছে লুপিং, জাম্পিং কিছুই করতে পারছিলাম না। সো আমরা হচ্ছে স্যাপ 2 তে সেগুলো করতে পারবো। আচ্ছা 105 কে পেয়েছি। আরেকজন যিনি आंसर করছিলেন ফার্স্টে লুপ, তার আইডি কত? 107। 107 আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্সের সময় আমাকে একটু মনে করাই দিও। ওকে ম্যাম। আচ্ছা সো এখন আসেন, আমরা স্যাপে এই কাজগুলো এক্সট্রা করতে পারবো, এবং স্যাপের আর স্যাপ 2 এর আরেকটা যেটা খুব বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আপনারা স্যাপ 1 এর আর্কিটেকচার যখন দেখেছিলেন তখন যদি কারো খেয়াল না থাকে আমি একটু মনে করাই দেই যে আমাদের ডব্লিউ বাসটা ছিল, ডব্লিউ বাসের সামনে অনেকগুলো কম্পোনেন্ট ছিল, বেশিরভাগ কম্পোনেন্টই এমন ছিল এদিকে একটা ওয়্যার ছিল, এদিকে একটা ওয়্যার ছিল, এবং কি ছিল আমাদের এখানে হচ্ছে একটা এনাবল পিন ছিল এবং একটা লোড পিন ছিল। সো আমরা যখন এনাবল পিনটাকে অ্যাক্টিভ করতাম তখন এই ওয়্যার দিয়ে হচ্ছে আমাদের ডাটাটা ডব্লিউ বাসে যেত, এবং যখন আমরা লোডটাকে অ্যাক্টিভ করতাম তখন ডব্লিউ বাস থেকে
আমার ওই রেজিস্টারে ডাটাটা লোড হতো, অর্থাৎ আমরা একদিকে ডাটা পাস করাতে পারছিলাম। কেবলমাত্র এএলইউ এবং সম্ভবত আমার এক্সাক্ট এখন খেয়াল নাই এমএআর বা হ্যাঁ এমএআর সম্ভবত বা আইআর এ হচ্ছে বাই ডিরেকশনাল জিনিস ছিল, আমাদের দুই দিকে যেত, বাট বেশিরভাগ জিনিসই ছিল আমাদের একদিকে যাচ্ছে। সো স্যাপ 2 তে হচ্ছে গিয়ে এই চেঞ্জটা আসে। স্যাপ 2 তে আমরা করি কি, আমরা হচ্ছে ইউনিডিরেকশনাল রাখার ট্রাই করি, অর্থাৎ একদিকেই যাবে, কিন্তু একদিকে না, বেসিক্যালি একটু ভুল বললাম, একদিকে যাচ্ছে না, একটা সেট অফ ওয়্যার রাখছি। মানে এখানে দেখেন এটা এখানে একটা সেট অফ ওয়্যার, এখানে দুইটা আরেকটা সেট অফ ওয়্যার, অর্থাৎ দুইটা সেট অফ ওয়্যার। বাট স্যাপ 2 তে বেসিক্যালি কি হবে, স্যাপ 2 তে আপনার রেজিস্টার থেকে এই বাসে একটা সেট অফ ওয়্যার থাকবে এবং দুইটা পিন থাকবে, এনাবল এবং লোড। আপনি যখন এনাবল দিবেন এই যে আমার ওয়্যার সেট আছে বা এই যে ওয়্যারটা আছে, সেই ওয়্যার দিয়ে কি হবে, আমাদের ভ্যালুটা ডব্লিউ বাসে যাবে। আবার যখন আপনি লোডটাকে অ্যাক্টিভেট করবেন তখন কি করবে, তখন হচ্ছে সে ডব্লিউ বাস থেকে ভ্যালুটাকে রেজিস্টারে লোড করবে এবং এট আ টাইম কেবলমাত্র এনাবল বা লোড অ্যাক্টিভ থাকবে, দুইটা একসাথে অ্যাক্টিভ থাকবে না। সো বুঝতেই পারতেছেন দুইটা একসাথে অ্যাক্টিভ থাকলে আসলে কি হয়, একটা অ্যানোমালিটি ক্রিয়েট হয়। সো আমরা যখন লোডকে অ্যাক্টিভ করব তখন কি হবে, একটা বাইনারি ওয়ার্ড আসবে বাস থেকে রেজিস্টারে, এবং যখন এনাবলকে অ্যাক্টিভ করব তখন রেজিস্টার থেকে বাসে ডাটা যাবে। এবং সো এটার ফলে কি হচ্ছে, ইনপুট আউটপুট পিনগুলো আমাদের অনেক ছোট হয়ে যাচ্ছে, আমাদের ওয়্যারের সংখ্যা কমে যাচ্ছে, এবং একটা সেট অফ ওয়্যার দিয়ে আমরা কি করতে পারি, ডাটার আদান প্রদানটাকে কন্ট্রোল করতে পারছি। সো এটা হচ্ছে আমাদের স্যাপ 2 এর স্যাপ 1 এর স্যাপ 2 এর অনেক বড় সুবিধা। এবং স্যাপ 2 তে আমরা দেখে আসছি যে একটু আগে বলেছি যে আমরা কি করতে পারি, যে জাম্প ইনস্ট্রাকশনকে অ্যাড করেছি এখানে, এবং এটা হচ্ছে স্যাপ 1 এর পরের স্টেপ আসলে মডার্ন কম্পিউটার তৈরি করার পদক্ষেপে। সো এটা হচ্ছে একটা ট্রাই স্টেট বাফার বলতে পারেন বা একটা রেজিস্টার বলতে পারেন, বাই ডিরেকশনাল রেজিস্টার। সো বাই ডিরেকশনাল রেজিস্টারটা কি করবে, দুই দিকে ডাটা আদান প্রদান করতে পারবে, একটা ক্লক পাস থাকবে এবং লোড এবং এনাবল পিন থাকবে। সো এখন আসেন আমরা যদি স্যাপ 2 এর আর্কিটেকচারটা দেখি, তাহলেও আসলে আমরা স্যাপ 1 এর সাথে এটার বেশ কিছু ডিফারেন্স দেখতে পারবো। যেমন ধরেন এখানে আমাদের চলে আসছে একটা হেক্সাডেসিমাল কিবোর্ড এনকোডার, অর্থাৎ আপনি কিবোর্ডে কোনো ভ্যালু দিলে সেটা এখানে ইনপুট দিতে পারবো। এবং দেখেন আমাদের এখানে ইনপুট পোর্ট আছে দুইটা, আউটপুট পোর্ট আছে দুইটা, যেটা আমাদের স্যাপ 1 এ ছিল না। সো স্যাপ 2 তে আমাদের দুটো ইনপুট পোর্ট আছে এবং দুটো আউটপুট পোর্ট আছে। এবং প্রোগ্রাম কাউন্টার বা পিসি আছে, সেটা আমাদের স্যাপ 1 এও ছিল। এমএআর বা মেমোরি অ্যাড্রেস রেজিস্টার আছে, এটাও স্যাপ 1 এ ছিল। এখানে একটা আলাদা এক্সট্রা মেমোরি চলে আসছে। এই মেমোরিটা আমরা দেখবো আমাদের স্যাপ 1 এর ক্ষেত্রে কেবলমাত্র র্যাম ছিল, বাট আমাদের স্যাপ 2 এর ক্ষেত্রে এটা আসলে র্যাম প্লাস রম দুইটাই থাকবে। এবং এখানে দেখেন মেমোরি ডাটা রেজিস্টার বা এমডিআর চলে আসছে, যেটা আসলে ডাটাটাকে স্টোর করবে, র্যাম থেকে আসা ডাটাটাকে। ইনস্ট্রাকশন রেজিস্টার, কন্ট্রোলার, এগুলো স্যাপ 1 এও ছিল। এ রেজিস্টার বা অ্যাকুমুলেটর যাই বলেন না কেন, সেটাও আমাদের স্যাপ 1 এ ছিল। এলইউ ছিল স্যাপ 1 এ। এলইউ থেকে কিছু ফ্ল্যাগ জেনারেট হতে পারে, ধরেন সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ। এই ফ্ল্যাগগুলোকে আমরা কোথায় স্টোর করব, এই যে ফ্ল্যাগ আছে এখানে স্টোর করতে পারবো। টেম্প নামে একটা রেজিস্টার চলে আসছে, যেটা আসলে স্যাপ 1 এ বি রেজিস্টার হিসেবে ছিল, বাট আমরা টেম্প 1 এ কি করব, এলইউ এর কোনো যোগ বিয়োগ করার জন্য যদি ভ্যালুর প্রয়োজন হয় সেটাকে আমরা টেম্পে স্টোর করব। বি এবং সি দুটো এক্সট্রা রেজিস্টার চলে আসছে। বি এবং সি রেজিস্টারে কি করব, বি এবং সি রেজিস্টারে হচ্ছে আমরা আমাদের যদি অপারেশনের জন্য কোনো রেজিস্টারে ভ্যালু এক্সট্রা স্টোর করতে হয়, তখন আমরা আলাদা দুইটা রেজিস্টার আমাদের কাছে এই জন্য আছে, যে বি এবং সি রেজিস্টার, এখানে আমরা ভ্যালু স্টোর করতে পারবো। সো এখন আসেন ফার্স্টে আমরা দেখি ইনপুট পোর্ট গুলো কি করছে। সো আমাদের দুইটা পোর্ট আছে, একটা হচ্ছে পোর্ট 1 এবং একটা হচ্ছে পোর্ট 2। সো আমরা পোর্ট 1টা কার সাথে কানেক্টেড যদি একটু দেখি, আমাদের পোর্ট 1 এর সাথে হচ্ছে একটা হেক্সাডেসিমাল কিবোর্ড এনকোডার বা একটা হেক্সাডেসিমাল কিবোর্ড কানেক্টেড, সেখান থেকে আমরা ইনপুট দিতে পারি। সো এবং কি ইনপুট দেই, তাহলে অ্যাকচুয়ালি হেক্সাডেসিমাল ইনস্ট্রাকশন দিতে পারি কিংবা হেক্সাডেসিমালের ডাটাও দিতে পারি। আচ্ছা, সো যখন আমাদের এই ইনপুট পোর্ট 1টাতে কোনো ভ্যালিড ডাটা চলে আসে, ধরেন এখানে কোনো ভ্যালিড ডাটা আসছে, তখন সে কি করে, এই হেক্সাডেসিমাল কিবোর্ড এনকোডারটা আমাদের পোর্ট 2 এর 0 নাম্বার পিনে একটা রেডি সিগন্যাল দেয়। অর্থাৎ পোর্ট 1 এ ডাটা আসছে, ভ্যালিড ডাটা আসছে, তুমি এটাকে রিসিভ করতে পারো বা এটাকে নিয়ে কাজ করতে পারো। সো পোর্ট 2 তে সে তখন কি করে, রেডি সিগন্যালটা দেয়। কে দেয়, হেক্সাডেসিমাল এনকোডার। এবং দেখেন পোর্ট 2 এর পিন নাম্বার 7 এ একটা সিরিয়াল ইনপুট পিন আছে, অর্থাৎ আপনি সিরিয়াল ইনপুট দিতে চাইলে আপনি 7 নাম্বার পিনে ইনপুট দিবেন। এবার আসেন আউটপুট পোর্ট। আউটপুট পোর্টে কি হয় দেখেন, আউটপুট পোর্ট হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে আউটপুট পোর্ট 3, একটা হচ্ছে আউটপুট পোর্ট 4। সো বেসিক্যালি আউটপুট পোর্ট 3 তেই হচ্ছে গিয়ে অ্যাকুমুলেটর থেকে ডাটাটা লোড হয় এবং এই ডাটাটাকে আমরা হেক্সা ডিসপ্লেতে দেখতে পারি।
কিছু কিছু ক্ষেত্রে অ্যাকুমুলেটর থেকে আউটপুট পোর্ট 4 এও আপনি আপনার প্রয়োজন মতো লোড করতে পারবেন, চাইলে লোড করতে পারেন, কিন্তু এখানে আপনি ডিসপ্লে কিন্তু দেখতে পাচ্ছেন না। দেখেন আমাদের হেক্সা ডিসপ্লেটা কার সাথে কানেক্টেড, পোর্ট 3 এর সাথে কানেক্টেড, এবং আউটপুট পোর্ট 4 এ 0 নাম্বার পিনটা হচ্ছে সিরিয়াল আউটপুটের পিন, তার মানে 0 নাম্বার পিনটা অ্যাক্টিভ করা মানে হচ্ছে আপনি সিরিয়াল আউটপুট দেখতে পারবেন, এবং 7 নাম্বার পিনটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট সিগন্যালের পিন, অর্থাৎ 7 নাম্বার পিন দিয়ে সে অ্যাকনলেজমেন্ট দিবে। এই অ্যাকনলেজমেন্ট দেওয়া মানে কি, আচ্ছা এখানে দেখেন রেডি পিন আছে, অ্যাকনলেজমেন্ট পিন আছে, এটা হচ্ছে হ্যান্ডশেকিং এর কাজে ইউজ হয়। এটা আমরা আপাতত জেনে রাখি, হ্যান্ডশেকিংটা আমরা ইন ডিটেইলস নেক্সট ক্লাসে দেখবো। সো রেডি পিন এবং অ্যাকনলেজ পিনটা আসলে হ্যান্ডশেকিং এর কাজে ইউজ হয়, এবং সিরিয়াল ইন এবং সিরিয়াল আউটপুট হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশনের কাজে ইউজ হয় যখন আমরা সিরিয়ালি ডাটা দিতে চাই। সো এটা গেল আমাদের ইনপুট পিন এবং আউটপুট পিন বা ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্ট। এবার আসেন প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টারেরও একটা ডিফারেন্স আছে। SAP1 এর প্রোগ্রাম কাউন্টার ছিল হচ্ছে আমাদের 4 বিটের। সো আমাদের সেখান থেকে আমরা 4 বিটের 2 টু দি পাওয়ার 4 সংখ্যক অ্যাড্রেসকে ডিনোট করতে পারতাম। 0 থেকে 15 পর্যন্ত 16টা অ্যাড্রেসকে আমরা ডিনোট করতে পারতাম। বাট SAP2 এর ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস হয়ে যাবে হচ্ছে, সরি অ্যাড্রেস বলছি, প্রোগ্রাম কাউন্টার হয়ে যাবে হচ্ছে 16 বিটের। তার মানে আপনি এই 16 বিট দিয়ে অ্যাড্রেস রিপ্রেজেন্ট করতে পারবেন 0 থেকে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1 পর্যন্ত, বা 0000 এই 16টা 0 থেকে 16টা 1 পর্যন্ত, যেটার অ্যাড্রেস আসলে 4টা 0h থেকে 4টা fh, এবং ডেসিমাল ভ্যালুটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 0 থেকে 65535 পর্যন্ত। এবং এই প্রোগ্রাম কাউন্টারকে আমরা কি করব, কোন একটা প্রোগ্রাম রান করার আগে আমাদের একটা ক্লিয়ার পিন আছে, সেটা অ্যাক্টিভ লো, সেই পিনটাকে আমরা কি করে ফেলবো, লো করে ফেলবো বা 0 করে ফেলবো। এইটাকে ক্লিয়ারকে 0 করে দিলে কি হবে, আমাদের ইনস্ট্রাকশনটা 0000h থেকে রান করা শুরু করবে, বা কোডটা এত নাম্বার অ্যাড্রেস থেকে রান করা শুরু করবে। সো এখন আসেন এমএআর এবং মেমোরি। এমএআরও সেম আগের মতো, কিসের মতো দেখেন, এমএআরও হচ্ছে সেম আমাদের SAP1 এ যেটা ছিল সেটাই। সো এমএআর থেকে আউটপুট যাবে কোথায়, মেমোরিতে, এবং মেমোরি হচ্ছে আমাদের দুই ভাগে বিভক্ত থাকবে। সো আমরা যদি একটু দেখি, মেমোরি হচ্ছে দুই ভাগে বিভক্ত থাকবে। ফার্স্টের অংশটা হচ্ছে রম, পরের অংশটা হচ্ছে র্যাম। খেয়াল করে দেখেন আমাদের 4টা 0h থেকে 4টা fh পর্যন্ত হচ্ছে টোটাল মেমোরি, দুই ভাগে বিভক্ত। 4টা 0h থেকে 07ffh পর্যন্ত হচ্ছে রম, এতটুকু হচ্ছে রম, এবং 0800h থেকে 4টা fh পর্যন্ত হচ্ছে র্যাম। সো এই র্যামে কি স্টোর করা থাকে, র্যামে স্টোর করা থাকে হচ্ছে মনিটর প্রোগ্রাম। মনিটর প্রোগ্রাম কি সেটা আমরা একটু পরে দেখবো। সো আপাতত দেখেন এতটুকু অংশ হচ্ছে আমাদের 2K সাইজের একটা রম আছে, এবং এখানে হচ্ছে আমাদের 62K সাইজের একটা র্যাম আছে। তো টোটাল মেমোরি ক্যাপাসিটি কত এবং 2K 62K কিভাবে আসছে সেটা বের করবেন নিজেরা। এখন আসেন মনিটর প্রোগ্রাম কি। আমরা যখন পিসি রান করি, আমাদের ডেস্কটপ রান করি বা ল্যাপটপ রান করি, তখন কি হয়, কিছু জিনিসপত্র, কিছু বেসিক জিনিস সি ড্রাইভে সেভ করাই থাকে, যেটা আমাদেরকে কি করে, ওএস কে লোড করতে হেল্প করে। ঠিক তেমনি ভাবে মনিটর প্রোগ্রামও হচ্ছে আমাদের স্যাপটাকে যখন আপনি কম্পিউটারকে পাওয়ার আপ করবেন তখন হচ্ছে গিয়ে ইনিশিয়ালাইজ করবে, এবং কিবোর্ডের ইনপুট গুলো যে দিবেন সেটাকে ইন্টারপ্রেট করবে। সো এইটুকু মিনিমাম যে বেসিক নলেজ গুলো লাগবে সেগুলো এই মনিটর প্রোগ্রামে স্টোর করা থাকবে, এবং এই মনিটর প্রোগ্রামটা রম এ স্টোর করা থাকবে, কারণ আমরা জানি কি রম হচ্ছে রিড অনলি। সো আমরা এটাকে ইরেজ করতে পারবো না, সো এখানে স্টোর করা থাকবে। সো এখন আসেন মেমোরি ডাটা রেজিস্টার। সো মেমোরি ডাটা রেজিস্টারটা কি, এটা যদি একটু দেখে আসি ডায়াগ্রামে। সো মেমোরি ডাটা রেজিস্টারটা ছিল আমাদের মেমোরি থেকে এই এমডিআর এর ডাটাটাকে আমরা স্টোর করে নিব ফার্স্টে। সো মেমোরি ডাটা রেজিস্টার বেসিক্যালি আর কিছুই না, এটা হচ্ছে 8 বিটের একটা রেজিস্টার। সো 8 বিটের রেজিস্টার, এবং এটা কি করে, এটা হচ্ছে এটার আউটপুট দিয়ে আমরা র‍্যাম কে সেটআপ করতে পারি। দেখেন এমডিআর থেকে এই যে বাই ডিরেকশনাল একটা অ্যারো গিয়েছে, মেমোরিতেও ডাটা যাচ্ছে। সো আমরা এটাকে চাইলে র‍্যাম কে সেটআপ করে ফেলতে পারি এই বিটগুলো দিয়ে। এবং রাইট অপারেশনের আগে আমরা যদি আবার একটু দেখি, মেমোরি রাইট অপারেশনের আগে ডাটা ডব্লিউ বাস থেকে রিসিভ করে, এবং ডাটা মেমোরি থেকে রিড করে সে কি করে, ডব্লিউ বাসে পাঠায়। সো রাইট অপারেশনের আগে ডাটা রিসিভ করে এবং রিড করার পরে ডাটাটাকে সেন্ড করে। সো এখন আসেন ইনস্ট্রাকশন রেজিস্টার যদি আমরা দেখি, ইনস্ট্রাকশন রেজিস্টারটা হচ্ছে আমাদের আগে কি ছিল, আমাদের SAP1 এ ইনস্ট্রাকশন রেজিস্টার ছিল 8 বিটের, বাট এখানে SAP2 তে আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টার হচ্ছে 16 বিটের। আগে 8 বিটের মধ্যে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতাম, 4 ভাগ করে, সরি দুই ভাগ করে 4টা বিট। সো প্রথম 4 বিট যেত কন্ট্রোলারে, পরে 4 বিট যেত ডব্লিউ বাস। এখানেও সেম একই জিনিস হবে, জাস্ট আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টার হচ্ছে 16 বিটের, ডাটা রিসিভ করবে, ডাটা রিসিভ করার পরে সে কি করবে, 8 বিট হচ্ছে গিয়ে কন্ট্রোলারে পাঠিয়ে দিবে। আচ্ছা, সো আমাদের এখানে অপকোড কত আসবে, 8 বিটের একটা অপকোড আসবে, এবং এটা কি করতে পারে, 256 সংখ্যক ইনস্ট্রাকশন স্টোর করতে পারবে। কিভাবে, কারণ আমাদের
8 বিটের অপকোড, তার মানে কি আমরা 8 বিটের অপকোড দিয়ে 2 টু দি পাওয়ার 8 বা 256 সংখ্যক হচ্ছে ইনস্ট্রাকশন রিপ্রেজেন্ট করতে পারবো। কিন্তু এই 256টা ইনস্ট্রাকশনের মধ্যে আমরা কেবলমাত্র 42টা ইনস্ট্রাকশন ইউজ করি। স্যাপ 2 তে আসলে 42টা ইনস্ট্রাকশন, স্যাপ 1 এ ছিল 5টা ইনস্ট্রাকশন। আচ্ছা, এবং 8 বিট অপকোড ইউজ করার ফলে সেটা আসলে আপওয়ার্ড কম্প্যাটিবল হয় কার সাথে? 8080 বা 8085 এর সাথে। কারণ 8080 বা 8085 এর ইনস্ট্রাকশন সেটও আসলে কি হয়? 8 বিটের হয়। সো এই দুইটা জিনিস আসলে আইডেন্টিক্যাল। সো এতটুকু হচ্ছে। আচ্ছা, আমরা কন্ট্রোলারটাও আগে একটু দেখে নিই। সো কন্ট্রোলার যদি একটু দেখি, কন্ট্রোলার সিকোয়েন্সার কি ঠিক আগের মতনই স্যাপ 1 এ যা ছিল তাই কন্ট্রোল ওয়ার্ড বা মাইক্রো ইনস্ট্রাকশনস জেনারেট করবে এবং রেস্ট অফ দ্য কম্পিউটারকে সে ডিরেক্ট করবে। আচ্ছা, যেহেতু আমাদের এখানে কি কন্ট্রোলারটা মানে যেহেতু আমাদের সবকিছু এখানে বেশি সাইজের লার্জার সাইজ নিয়ে কাজ করছি, 16 বিট নিয়ে কাজ করছি, পিসি 16 বিট এবং মেমোরিটাও অনেক বড়, র্যাম এবং রম দুটোই আছে। সো এটাতে হার্ডওয়্যার বেশি থাকবে কারণ নাম্বার অফ ইনস্ট্রাকশনস বেড়ে গেছে, 42টা ইনস্ট্রাকশন নিয়ে কাজ করছি এবং কন্ট্রোল ওয়ার্ডও আগের থেকে বড় হয়ে যাবে, কন্ট্রোল ওয়ার্ড আগের থেকে বিগার হবে। সো এতটুকু ছিল বাম পাশের পোর্শনটা। এতক্ষণ পর্যন্ত আসলে আপনাদের কোনো ফিডব্যাক বা কোনো প্রবলেম সম্পর্কে জানতে চাইনি। সো কারো কি কোনো প্রবলেম আছে এতটুকু পর্যন্ত, বা কনফিউশন বা কোনো জিজ্ঞাসা? কারো কোনো কোশ্চেন? না ম্যাম, বুঝতে পারছি না। আচ্ছা, থ্যাংক ইউ। বাকিরা? না আমি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো যদি বুঝে থাকেন এবার বাম পাশে সরি ডান পাশের অংশটায় আসি। ফার্স্টে হচ্ছে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর হচ্ছে একদম সেম স্যাপের মতো, স্যাপ 1 এ যেটা ছিল, অর্থাৎ জাস্ট ডিফারেন্সটা আসবে কি যে না এখানে কোনো ডিফারেন্স নেই, এটা হচ্ছে 8 বিটের, আমাদের স্যাপ 1 এও ছিল হচ্ছে 8 বিটের। সো এই 8 বিট থেকে আমাদের এএলইউ তে হচ্ছে ডাটা যাবে। সো এএলইউ ডাটা রিসিভ করবে এবং দেখেন কিছু ফ্ল্যাগ পাবো আমরা। আমাদের অনেকগুলো ফ্ল্যাগ ছিল, আমরা যখন এএলইউ পড়ছি 4টা ফ্ল্যাগ ছিল বেসিক্যালি, জিরো ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ। বাট আমরা যখন স্যাপ 2 তে আসবো তখন স্যাপ 2 তে আমাদের বেসিক্যালি দুইটা ফ্ল্যাগ আছে, কেবল জিরো ফ্ল্যাগ এবং সাইন ফ্ল্যাগ। এই দুইটা ফ্ল্যাগ নিয়ে আমরা কাজ করব, আমাদের ক্যারি ফ্ল্যাগ এবং ওভারফ্লো ফ্ল্যাগ নিয়ে আমরা কোনো কাজ করব না। আরেকটা ডিফারেন্স আসবে হচ্ছে যে আমাদের স্যাপ 1 এর এএলইউ তে আমরা জাস্ট অ্যারিথমেটিক অপারেশন করছিলাম, হয় যোগ না হয় বিয়োগ, আর কিছুই করছিলাম না। বাট স্যাপ 2 তে আমরা অ্যারিথমেটিক অপারেশনও করব, লজিক্যাল অপারেশনও করব। এবং যেহেতু কেবলমাত্র যোগ বিয়োগ করছিলাম স্যাপ 1 এ, আমাদের একটা কন্ট্রোল বিট দিয়ে হয়ে যাচ্ছিল, জাস্ট এসইউ দিয়ে হয়ে যাচ্ছিল। বাট যখন আমরা এখন এখানে চলে আসলাম তখন আমাদের কি হবে? তখন হচ্ছে আমরা স্যাপ 2 তে আমরা হচ্ছে 4টা অথবা তার থেকেও বেশি কন্ট্রোল বিট দিয়ে কাজ করব। অর্থাৎ আমরা এএলইউ যখন পড়েছি একদম ফার্স্টে এএলইউ তে কি ছিল? আমাদের 4টা ছিল, S2, S1, S0, সিন। তো এখানেও কি হবে? 4টা অথবা তার থেকে বেশি কন্ট্রোল বিট নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এবারে রেজিস্টার গুলো দেখি। আমরা অলরেডি দেখছি যে 3টা রেজিস্টার আছে, একটা হচ্ছে টেম্প রেজিস্টার, বি এবং সি রেজিস্টার। সো টেম্প রেজিস্টারের কাজ হচ্ছে আপনি এএলইউ তে কোনো যোগ বা বিয়োগ করতে চান, সো এএলইউ এর সাথে সরি অ্যাকুমুলেটরের সাথে যে ভ্যালুটা আপনি যোগ বা বিয়োগ করতে চান সেটাকে আপনি কিসে স্টোর করে রাখবেন? টেম্প রেজিস্টারে স্টোর করে রাখবেন। এবং এক্সট্রা যদি কোনো ডাটা আপনার আদান প্রদান করার প্রয়োজন পড়ে প্রোগ্রাম রান করার সময়, তখন আপনি বি এবং সি তে সেই ডাটাটাকে স্টোর করে রাখবেন। আচ্ছা, আউটপুট পোর্ট অলরেডি আপনাদেরকে বলে ফেলছি, যা লেখা আছে সেগুলোই মুখে বলে ফেলছি যে আউটপুট পোর্ট কি কি আছে। এবার আসেন মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন কি। আচ্ছা, স্যাপ 1 এ আমরা দেখেছি মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন ছিল হচ্ছে লোড, অ্যাড এবং সাব, অর্থাৎ মেমোরি নিয়ে যারা কাজ করছিল। স্যাপ 2 তে যদি খেয়াল করে দেখেন যে কোনো ইনস্ট্রাকশনে কি করে, ইনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি কি সেটা বোঝার জন্য আমাদেরকে কিন্তু মেমোরিকে অ্যাক্সেস করতেই হয়। বাট এক্সিকিউশন সাইকেলে আমাদের আসলে জিনিসটা চেঞ্জ হবে, অর্থাৎ ইনস্ট্রাকশনটা কি সেটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হয়? ফেচ সাইকেল পর্যন্ত রান করতে হয়। সো ফেচ সাইকেলটা হচ্ছে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন সবগুলোর জন্যই। বাট আপনি যখন এক্সিকিউশন সাইকেলে চলে আসবেন, মেমোরি ইউজও হতে পারে, নাও ইউজ হতে পারে। যেমন ধরেন আপনি যদি হল্ট ইনস্ট্রাকশনটার কথা চিন্তা করেন, স্যাপ 1 এও আছে, স্যাপ 2 তেও আছে। সো স্যাপ 2 তে যদি হল্ট আপনি রান করেন, তার মানে কি T1, T2, T3 এই তিনটা স্টেট একদম স্যাপ 1 এ যেরকম ছিল হুবহু সেম। T1 হচ্ছে অ্যাড্রেস স্টেট, T2 ইনক্রিমেন্ট স্টেট এবং T3 হচ্ছে মেমোরি স্টেট। এই তিনটা স্টেট একদম হুবহু স্যাপ 1 এর মতো। সো এই তিনটা স্টেটে কি হয়? যে T3 এটা নামই তো মেমোরি স্টেট, তার মানে মেমোরি রেফারেন্স হচ্ছে। তাহলে এক্সিকিউশন যখন আপনি করবেন, অর্থাৎ ধরেন হল্ট ইনস্ট্রাকশন, আপনি যখন T4 স্টেটে চলে আসছেন, সে কিছুই করবে না, চুপচাপ বসে থাকবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের যে এখানে আমাদের মেমোরি লাগছে না। বাট কিছু কিছু ইনস্ট্রাকশন আছে, এখানেও অ্যাড দেখবো, সাব দেখবো, সেসব ইনস্ট্রাকশনে মেমোরিকে দুইবার অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে। একবার আপনি অ্যাক্সেস করছেন ইনস্ট্রাকশনটা কি সেটা বোঝার জন্য T3 স্টেটে, এবং পরবর্তী যে আবার আপনাকে মেমোরিকে অ্যাক্সেস করতে হয়। যেমন ধরেন আমরা যদি স্যাপ 1 এভাবে লিখতাম অ্যাড 09H, তার মানে কি? তার মানে হচ্ছে আপনি অ্যাড এর জন্য আপনি T3 পর্যন্ত গেছেন, অ্যাডকে
এই ইনস্ট্রাকশনের যে অ্যাড সেটা মেমোরি থেকে নিয়ে আসার জন্য D3 পর্যন্ত গেছেন এবং 09H এর কন্টেন্টটাকে আপনি লোড করতে হইতো। সো এই যে এই অ্যাড্রেসের কন্টেন্টকে লোড করবেন সেটার জন্য আপনাকে একটা অ্যাড্রেস রিড অপারেশন করতে হইতো। সো যেহেতু দুইবার এই মেমোরিকে রেফারেন্স করতে হচ্ছে আমাদের, যখন আমরা মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনে আসছি, যেহেতু দুইবার আমাদেরকে কি করতে হচ্ছে, মেমোরিকে অ্যাক্সেস করতে হচ্ছে, সো এই মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন গুলো আসলে রিলেটিভলি স্লো হয় অন্যান্য ইনস্ট্রাকশনের তুলনায়। এখন আসেন মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন দেখি কয়েকটা। একটা হচ্ছে LDA, একটা হচ্ছে STA। LDA তো আমরা জানি অলরেডি, দেখে ফেলছি স্যাপ 1 এ, যে কোন একটা অ্যাড্রেসের ভ্যালু ধরেন 2000H, এই অ্যাড্রেসের ভ্যালুটাকে কোথায় লোড করব, অ্যাকুমুলেটরে লোড করব, লোড ইনটু অ্যাকুমুলেটর। তাহলে STA টা কি হবে, STA হবে আপনি অ্যাকুমুলেটরের কন্টেন্টটাকে অন্য কোথাও স্টোর করতে চান, অর্থাৎ স্টোর ফ্রম অ্যাকুমুলেটর। আপনি যদি এভাবে লিখেন STA 800H, তার মানে 800H অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে, ধরেন এখানে ভ্যালুটা আছে 00000001, এই ভ্যালুটাকে সে কোথায় নিয়ে স্টোর করবে, অ্যাকুমুলেটরে নিয়ে স্টোর করবে। সো এটার মানে হচ্ছে আমি মনে একটু উল্টা বলছি, সরি একটু ভুল বলছি, আমাদের যে অ্যাকুমুলেটরের যে ডাটাটা থাকবে, ধরেন অ্যাকুমুলেটরের ডাটা আছে হচ্ছে এটা, একটু ভুল বলছি সরি, অ্যাকুমুলেটরের যে ডাটাটা আছে সেই ডাটাটাকে সে কি করবে, এই যে আমাদের 800H অ্যাড্রেস আছে সেখানে স্টোর করবে। আমি একটু আগে LDA টা বলে ফেলছিলাম। সো স্টোর এ মানে হচ্ছে স্টোর ফ্রম এ, বা অ্যাকুমুলেটর থেকে আমরা ভ্যালুটাকে 800H এ লোড করব। সো এবার আসেন MVI মানে হচ্ছে মুভ ইমিডিয়েট। এই মুভ ইমিডিয়েট বলতে কি বোঝায় কেউ বলতে পারবেন? আপনারা অ্যাসেম্বলিতে পড়ে আসছেন। মুভ ইমিডিয়েট বলতে কি বোঝায়? ম্যাম ডিরেক্ট ভ্যালুটা অ্যাকুমুলেটরে লোড করা। ভেরি গুড। এটা মানে হচ্ছে ডিরেক্ট ভ্যালুটাকে অ্যাকুমুলেটরে রেজিস্টারে লোড করবে, যেই রেজিস্টার আপনি রাখতে চান। ধরেন আমি যদি এভাবে লিখি MVI B, 01H, তার মানে হচ্ছে B তে সে কি করবে, ডিরেক্টলি এই 01H কে মুভ করবে, অর্থাৎ 0000001। সো এই ভ্যালুটাকে সে ডিরেক্টলি B তে মুভ করে নিয়ে আসবে। এমন না যে এই অ্যাড্রেসটার কন্টেন্ট আনবে, সে কি করবে, ডিরেক্ট এই ভ্যালুটাকে লোড করে ফেলবে। সো এটা হচ্ছে মুভ ইমিডিয়েট। এবার আসেন নরমাল যদি মুভ করি, নরমাল মুভ করা কি, যে আচ্ছা তার আগে বলি রেজিস্টার ইনস্ট্রাকশনস কি। রেজিস্টার ইনস্ট্রাকশনস মানে হচ্ছে এক রেজিস্টার থেকে আরেক রেজিস্টার আমরা যখন ডাটা আদান প্রদান করছি সেক্ষেত্রে যেসব ইনস্ট্রাকশন ইউজ হচ্ছে, যেমন মুভ ইনস্ট্রাকশন। মুভ ইনস্ট্রাকশনটা কি, আমাদের রেজিস্টার ইনস্ট্রাকশন, দুইটা রেজিস্টারের আদান প্রদান হবে, ভ্যালুটা আদান প্রদান হবে। ধরেন আমার A তে ভ্যালু আছে 34H, B তে আছে 90H। সো তখন আমি যখন মুভ AB লিখবো, আমার B হচ্ছে সোর্স, A হচ্ছে ডেস্টিনেশন। সো আমার কি করব, আমরা হচ্ছে এই B এর ভ্যালুটা A তে লোড হয়ে যাবে এবং B এর ভ্যালুটা আনচেঞ্জ থাকবে, A এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সো মুভ আপনারা জানেন অলরেডি। অ্যাড সাবও কি করবে, অ্যাকুমুলেটরের সাথে যোগ করবে বা অ্যাকুমুলেটরের সাথে বিয়োগ করবে। এটা আমরা স্যাপ 1 এ দেখে ফেলছি। অ্যাড B মানে হচ্ছে অ্যাকুমুলেটর প্লাস B, সাব B মানে হচ্ছে অ্যাকুমুলেটর মাইনাস B। সো এখন আসেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা আমাদের জন্য নতুন, বাট জানি এটা আসলে কি কাজ করে। যখন আমি ইনক্রিমেন্ট A লিখবো, তখন ধরেন আমার A এর ভ্যালু ছিল হচ্ছে 00000001। সো যখন আমি ইনক্রিমেন্ট A লিখবো তখন হয়ে যাবে হচ্ছে 00000010। আবার যখন আমরা ডিক্রিমেন্ট A লিখবো তখন কি হবে, এবার 00000001। অর্থাৎ ইনক্রিমেন্ট করে এতে স্টোর করবে, ডিক্রিমেন্ট করে এতে স্টোর করবে। সো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও আমরা জানি। এখন আসেন জাম্প, এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। জাম্প হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্পিং, একটা হচ্ছে কন্ডিশনাল জাম্পিং। আনকন্ডিশনাল জাম্পিং কি, ধরেন আমি কিছু কোড লিখে আসছি, কিছু কোড লিখছি, আমি যদি এখানে লিখি জাম্প 300H, তাহলে সে কি করবে, ডিরেক্ট এই লাইনে এসে আর কোনো কিছু চেক না করে 300H এ জাম্প করবে। ধরেন আমার 300H লাইনটা হচ্ছে এটা, সে এখানে জাম্প করবে। এবং খেয়াল করে দেখেন যখন আমরা নর্মাল কম্পিউটারে কাজ করি তখন কি হয়, তখন সেটা কিভাবে কাজ করে, যে আমরা যখন জাম্প করতে চাই, এখন আমি কারেন্টলি কোন লাইনে আছি সেই লাইনের ভ্যালুটাকে সে কোথায় স্টোর করে রাখে, স্ট্যাকে স্টোর করে রাখে। তারপর সে কোনো একটা সাবরুটিনে যায়, জাম্প করে, সেই সাবরুটিন থেকে যখন কাজটা শেষ করে আবার ওই স্ট্যাক থেকে ভ্যালুটাকে পিক আপ করে নিয়ে আগের অ্যাড্রেসে ফেরত আসে। তাহলে কি করতে হবে, এখানেও সেই একইভাবে কাজ করবে। সো ধরেন আমি 300H এ জাম্প করতে যাচ্ছি, আমি এখানে ছিলাম, মনে করেন এটা হচ্ছে 2500 নাম্বার স্টেট, এটা হচ্ছে 2600 নাম্বার স্টেট। আচ্ছা না, একটু সহজ করে বলি, ধরেন জাম্পের লাইনটা হচ্ছে 2500 তম লাইন, হ্যাঁ, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু এখন 2500H। সো
প্রোগ্রাম কাউন্টার কি করে, প্রথমবারে যখন ভ্যালুটা পাঠায় দেয় মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাছে, এরপরেই কিন্তু কি করে, অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা কমপ্লিট করার আগে তার ভ্যালু কিন্তু 1 বেড়ে গেছে, 2501 হয়ে গেছে। সো সে যদি জাম্প না করতো প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু কিন্তু 2501 এ যেত, বাট যখন জাম্প করে ফেলছে তখন কিন্তু 2501 আর থাকবে না, 3000h হয়ে যাবে। অর্থাৎ 2500h থেকে সেই ইনস্ট্রাকশনটাকে ঢুকে এটাকে কি করে ফেলছে, 2501h করে ফেলছে, করলো। তারপর যখন জাম্প করলো তখন এই 2501 কেও বাদ দিয়ে সে কি করে ফেললো, 300h। সো জাম্পিং এর কিছু কন্ডিশনাল জাম্পিং আছে, যেমন কি জাম্প ইফ মাইনাস, অর্থাৎ আপনি কোন একটা ভ্যালু মাইনাস কিনা চেক করবেন, যদি মাইনাস হয় তাহলে জাম্প করবেন, না হলে করবেন না, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি জেএম দিয়ে। একটা আছে জেজেড, মানে হচ্ছে জাম্প ইফ 0, যদি ভ্যারিয়েবলের ভ্যালু 0 হয় আপনি জাম্প করবেন, না হয় করবেন না। জেএনজেড মানে কি, যে আপনার যদি নট 0 হয় তাহলে আপনি জাম্প করবেন। সো এবার যদি আমরা ছবিটা একটু দেখি, এই ছবিটা দেখলে ক্লিয়ার হবে আরো। সো এটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্পিং, এ নাম্বার ফিগারটা। ধরেন আমি 200h থেকে কিছু কোড রান করে এসে 2005h নাম্বার ঘরে আসছি। সো এখানে আমরা একটা ইনস্ট্রাকশন পেয়েছি জাম্প 300h। সো আমরা যখন এখান থেকে এই ইনস্ট্রাকশনটা পেলাম, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু কিন্তু এখানে চলে আসছিল, এটা পিসি। সো পিসিতে ফার্স্ট এই ইনস্ট্রাকশনটাকে সে লোড করার জন্য এই অ্যাড্রেসে আসছে, আসার পরে ভ্যালু 1 বাড়াই দিছে, বাট যখনই দেখলো যে 300h এ যেতে হবে তখন সে কি করবে, জাম্প করে এখানে চলে আসবে। আর কন্ডিশনাল জাম্প কি, ধরেন আপনি একইভাবে কাজ করতেছেন, 2005 এ আসছেন, এখন আপনি চেক করবেন একটা ভ্যারিয়েবল, ধরেন এ 0 কিনা, এ যদি 0 হয় তখন আপনি হচ্ছে 300h এ যাবেন, আর না হলে আপনি কি করবেন 2006 বা পরবর্তী ইনস্ট্রাকশনে যাবেন। সো পিসি এর ভ্যালু এরকম, এই ইনস্ট্রাকশনটাকে স্টোর করলো, পিসি এর ভ্যালু সেকেন্ড স্টেটে কি করলো, ইনক্রিমেন্ট করে ফেললো, অলরেডি করলো, করার পরে সেটা চেক করবে, যদি চেক করে দেখে যে = 0 হয়েছে তাহলে সে 300h এ যাবে, আর যদি দেখে যে না 0 হয়নি তখন সে কি করবে, এই যে 2006h এখানে চলে আসবে, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি সে পারফর্ম করবে। সো এতটুকু পর্যন্ত কি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম বা কনফিউশন আছে? ম্যাম বুঝতে পারছি। বাকিরা? জি ম্যাম বুঝতে পারছি। সো এরপরে আসেন কল এবং রিটার্ন। কল এবং রিটার্নটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আপাতত আমরা এটা দেখবো না। এখন আসেন কিছু লজিক্যাল ইনস্ট্রাকশন দেখি। লজিক্যাল ইনস্ট্রাকশন আমাদের স্যাপ 1 এ ছিল না, এখানে চলে আসছে। লজিক্যাল ইনস্ট্রাকশন গুলো কি কি হতে পারে, একটা হচ্ছে সিএমএ, আমরা অ্যাকুমুলেটরকে কমপ্লিমেন্ট করব, অর্থাৎ অ্যাকুমুলেটরের ভ্যালু ধরেন এরকম আছে 0010 সো আপনি যখন সিএমএ লিখবেন তখন আসলে অ্যাকুমুলেটরের ভ্যালুটা কি হয়ে যাবে হচ্ছে 11010101। সো কমপ্লিমেন্ট করবে জাস্ট। এএনএ কি, এএনএ হচ্ছে এন্ড করবে অ্যাকুমুলেটরের সাথে, যখন আমি এএনএ বি লিখবো তার মানে হচ্ছে এটা হবে অ্যাকুমুলেটর এন্ড বি। এরকম অরে আছে, তার মানে কি অ্যাকুমুলেটরের সাথে ওই রেজিস্টারের ভ্যালুকে, বি রেজিস্টারের ভ্যালুকে অর করছে। এখানে যখন আমি অরে সি লিখছি তখন কি অ্যাকুমুলেটরের সাথে সি রেজিস্টার ভ্যালুকে অর করছে। ঠিক তেমনি ভাবে এক্সর কেও লিখতে পারি এক্স আর এ দিয়ে, তার মানে অ্যাকুমুলেটরের সাথে বি রেজিস্টার ভ্যালুকে এক্সর করছে, অ্যাকুমুলেটরের সাথে সি রেজিস্টার ভ্যালুকে এক্সর করছে। এবার আসেন আরো কিছু আছে, যেমন এন্ড ইমিডিয়েট। অলরেডি আমরা জানি যে এএনআই মানে হচ্ছে এন্ড ইমিডিয়েট, এবং ইমিডিয়েট দিয়ে কি করে, ডাইরেক্ট ভ্যালুটাকে এন্ড করে। ধরেন আমি যদি লিখি এএনআই 01h এবং অ্যাকুমুলেটরে ধরেন ভ্যালু আছে এরকম 00000011। সো আমি যখন এএনআই 01h লিখবো তখন কি করবে, সে অ্যাকুমুলেটরের সাথে ডাইরেক্টলি 01 ভ্যালুটাকে এন্ড করবে। সো ডাইরেক্টলি 01 ভ্যালুটাকে এন্ড করলো, করার পরে কি আসবে, এই ভ্যালুটা আসলো। এটাকে সে আবার কিসে স্টোর করবে, অ্যাকুমুলেটরে স্টোর করবে, অর্থাৎ অ্যাকুমুলেটরের সাথে 01h বা এই ডাইরেক্ট ভ্যালুটাকে এন্ড করবে, করে অ্যাকুমুলেটরে ভ্যালু স্টোর করবে। ইমিডিয়েট পাওয়া মানেই হচ্ছে কি আমাদের ইমিডিয়েট ডাটাটাকে নিয়ে কাজ করতে হবে, ওই অ্যাড্রেসে কোনো আমরা ডাটা খুঁজতে যাব না। সো তেমনি ভাবে অর ইমিডিয়েট আছে, এক্সর ইমিডিয়েট আছে। আচ্ছা, এবার আসেন অন্যান্য ইনস্ট্রাকশন গুলো একটু দেখি। আমাদের আউট ইনস্ট্রাকশন আছে। আউট ইনস্ট্রাকশন কি করে, অ্যাকুমুলেটরের যে ডাটাটা আছে সেটাকে আমরা কি করতে পারি, আউটপুটে দেখতে পারি। এবং খেয়াল রাখবেন যে কোনো পোর্টে আউটপুট দিলে কিন্তু হবে না, আমরা জানি আউটপুট পোর্ট দুইটা হয়, একটা হচ্ছে 3 এবং একটা হচ্ছে 4। সো আমরা আউটপুট পোর্ট 3 তে ডাটা দেখতে পারবো। সো আমাদের লিখতে হবে হচ্ছে আউট 3h বা আউট 4h লিখতে পারেন। হল্ট কি করবে, ডাটা প্রসেসিং কে এন্ড করে দিবে। ইন কি করবে, ইনপুট নিবে। আমাদের ইনপুট পোর্ট থেকে ডাটাটা তখন কোথায় যাবে, অ্যাকুমুলেটরে যাবে। সো সেক্ষেত্রে আপনাদেরকে লিখতে হবে ইন 02h অথবা 01h, কারণ ইনপুট পোর্ট দুইটা, 1 নাম্বার পোর্ট এবং 2 নাম্বার পোর্ট। এবার আসেন নোপ অপারেশন। নোপ অপারেশনটা কি, নোপ অপারেশন মানে হচ্ছে সে কিছুই করবে না, জাস্ট চুপচাপ বসে থাকবে। বাট এই অপারেশনটা যে নোপ অপারেশন, সেটা বোঝার জন্য আমাদের কয়টা স্টেট লাগবে, মিনিমাম 3টা স্টেট, T1 T2 T3।
এটা যে একটা নো অপারেশন, সেটা এই অপারেশনটা যে এই ইনস্ট্রাকশনের আওতায় পড়ে সেটা বুঝতেও তো ওর 3টা স্টেট লাগে। সো 3টা স্টেট গেল এবং সে চুপচাপ বসে থাকবে কত নাম্বার স্টেটে? T4 স্টেটে। তার মানে নো অপারেশনটা কমপ্লিট হতে 4টা টি স্টেট লাগে, 4টা স্টেট লাগে। সো আমরা যদি কোনো একটা লুপের ভিতরে নোপটাকে লিখে দেই 100 বার, ধরেন আমি একটা লুপিং ভ্যারিয়েবল দিলাম, লুপিং ভ্যারিয়েবল i তে 100 স্টোর করলাম যে 100 বার এই নোপ অপারেশনটা রান করবে। সো একটা নোপ অপারেশনের জন্য 4টা টি স্টেট ডিলে হয়। সো তাহলে 100টার জন্য কয়টা হবে? 400টা ডিলে হবে। অর্থাৎ আপনি যদি প্রোগ্রামের কোনো কোথাও মাঝখানে যদি আপনি টাইমিং ডিলে ইন্ট্রোডিউস করতে চান, ডিলে দিতে চান, ধরেন আপনি একটা বাইনারি ডিসপ্লেতে কোনো একটা ভ্যালু দেখছেন, দেখে কি করবেন? মাইক্রোপ্রসেসর পড়তেছেন অলরেডি, ডিলে দেওয়া জানেন যে আপনি একটু ডিলে ইন্ট্রোডিউস করতে চান, একটা ভ্যালু কিছুক্ষণ স্টোর অবস্থায় থাকবে, তারপর আপনি নতুন আরেকটা ভ্যালু দেখবেন। সো তখন আমরা কি করবো? এই নোপ অপারেশনটা দিব যেন ডিলে ক্রিয়েট হয়। সো এবার আসেন আরো দুটো ইনস্ট্রাকশন হচ্ছে, একটা হচ্ছে RAL যেটা হচ্ছে রোটেট লেফট, এবং RAR যেটা হচ্ছে রোটেট রাইট। দুইটাই অ্যাকুমুলেটরের জন্য কাজ করে। সো রোটেট লেফট কিভাবে কাজ করবে? এটা যাবে এখানে, 0 যাবে এখানে, 1 যাবে এখানে, সবকিছু লেফটে শিফট হবে, লেফটে শিফট হলো, এবং আমার MSB যেটা ছিল সেটা LSB তে চলে আসবে। তাহলে রাইটের রোটেট রাইটের ক্ষেত্রে কি হবে? আমাদের LSB যেটা থাকবে সেটা MSB তে চলে আসবে, আর বাকি সবকিছু রাইটে শিফট হবে। সো রাইটে শিফট হচ্ছে এবং LSB যেটা আছে সেটা MSB তে চলে আসছে। সো জাস্ট এই রোটেট অপারেশন আমরা পারফর্ম করতে পারবো, একদম সিম্পল। এবার আসেন আমাদের SAP2 এ টোটাল 42টা ইনস্ট্রাকশন আছে, 42টা ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, সেটার জন্য অপকোডও আছে। বাট অপকোডগুলো আপনাদের মুখস্থ করতে হবে না, বিকজ এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন। SAP1 এর জন্য অপকোডগুলো মুখস্থ রাখতে হবে, 5টা ইনস্ট্রাকশন কেবল। বাট SAP2 এর জন্য এগুলো মুখস্থ রাখতে হবে না, ইনস্ট্রাকশনগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট ফরম্যাটটা জানতে হবে। ধরেন আপনাকে আমি বললাম মুভ অপারেশন পারফর্ম করতে, আপনি যদি ইনস্ট্রাকশনটা কিভাবে লিখে না জানেন তাহলে তো পারবেন না। সো এই ইনস্ট্রাকশনগুলো কিভাবে লিখে ফরম্যাটটা জানতে হবে এবং কোনটা আসলে কিভাবে কাজ করে সেটাও জানতে হবে, যে ডিক্রিমেন্ট সি আসলে কিভাবে কাজ করছে বা আউট বাইট এটা আসলে কিভাবে কাজ করছে। সো এগুলো একটু জানতে হবে। এবার আসেন কোন কোন ইনস্ট্রাকশন কোন কোন ফ্ল্যাগকে আসলে এফেক্ট করছে, যে আমাদের এই ইনস্ট্রাকশনগুলো আসলে ফ্ল্যাগকে এফেক্ট করে। যে অ্যাড ইনস্ট্রাকশন, যখন আপনি কোনো একটা ভ্যালু অ্যাড করছেন, অ্যাড করার পরে আপনার ভ্যালুটা হয়তো পজিটিভ ছিল, অ্যাড করার পরে নেগেটিভ হয়ে যেতে পারে, সাইন ফ্ল্যাগ এফেক্টেড হলো, জিরো ফ্ল্যাগও এফেক্টেড হতে পারে, যোগ করার পরে ভ্যালু জিরো আসতে পারে। অনেকে কোশ্চেন করতে পারেনি যে ANA অর A XOR A এগুলো তো সব লজিক্যাল অপারেশন, লজিক্যাল অপারেশনে তো কোনো মানে ফ্ল্যাগের উপর এফেক্ট পড়ার কথা না। অ্যারিথমেটিক অপারেশনে ফ্ল্যাগ চেঞ্জ হয়, লজিক্যাল অপারেশনে তো আমরা জানি যে আসলে এইসব আমরা হিসাব করার কথা না। বাট লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে ধরেন আপনার একটা ভ্যালু আছে 1001 0010, আপনি যখন এন্ড করছেন, ধরেন আপনি এন্ড করছেন এই ভ্যালুটার সাথে, তাহলে আপনার কি আসতে পারে? তাহলে আপনার এখানে 0 চলে আসতে পারে একটা। সাইন বিটটা আগে কি ছিল? এতে ভ্যালু ছিল হয়তো 1, বাট যখন আপনি এন্ড করলেন তখন কি আসলো? আপনার এতে ভ্যালু চলে আসলো 0, তার মানে সাইন ফ্ল্যাগটা এফেক্টেড হয়েছে। আবার এটা হতে পারে যেটা 0 হইলো, এটা 0 হলে কি টোটাল রেজাল্টে আমাদের 0 হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হতে পারে? আমাদের 0 ফ্ল্যাগটা 1 হয়ে যেতে পারে। তার মানে আসলে এই লজিক্যাল অপারেশন গুলো দিয়েও সাইন ফ্ল্যাগ গুলো এফেক্টেড হতে পারে। সো এতটুকু পর্যন্ত কি কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন জিজ্ঞাসা করার আছে? এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, বাকিরা? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকেন এতটুকু পর্যন্তই হচ্ছে আমাদের ma'am. আজকের লেকচার। থ্যাংক ইউ। আজকের লেকচার হচ্ছে এতটুকু পর্যন্তই। যেহেতু আপনাদের এটা পুরোটাই আসলে থিওরিটিক্যাল কনসেপ্ট, এই জন্য আমি খুব ফাস্ট গেছি বেসিক্যালি।